সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, বাসা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরমাণু গঠন নিয়ে আলোচনা করতে চাই। এর পূর্বে দু একটি কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই বিজ্ঞান বইটা যেটা আছে, এখানে যে সকল কন্টেন্ট আছে সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ভূগোল সমন্বয়ে গঠিত। অর্থাৎ তুমি যখন অষ্টম পাশ করে তুমি নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, সেখানে তুমি এই ফিজিক্স বইটা আলাদা হয়ে যাবে, কেমিস্ট্রি বইটা আলাদা হয়ে যাবে, বায়োলজি বইটা আলাদা হয়ে যাবে, ভূগোল বইটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বইটি তোমাকে হাতে করে বলা যায়। যদি কোনো ছাত্রছাত্রী এই বিজ্ঞান বইটির প্রত্যেকটি অধ্যায়কে আয়ত্ত করে নিতে পারো, আমি ড্যাম শিওর তোমার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী ইভেন দো অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমার এত চিন্তা করতে হবে না। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই বিজ্ঞান বইটা কতটা গুরুত্বপূর্ণ। ইভেন তোমাদের অ্যাডমিশন, তোমাদের এখানে ইন্টারনাল পরীক্ষা এবং তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিজ্ঞানে অনেক নাম্বার গেইন করা যায়, যেটা বৃত্তি পাওয়ার জন্য অনেকাংশে তোমাকে হেল্প করবে। তাই দেরি না করে আজকে আমরা পরমাণুর গঠনের কি কি কন্টেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। এখানে তোমাদের আছে পদার্থ কাকে বলে, তোমার পরমাণুর গঠন, এই পরমাণু গঠন ব্যাখ্যার মাধ্যমে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আমরা ডিটারমিন করতে পারবো। আইসোটোপ ও এর প্রয়োগ, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এবং এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই শুরু করতে চাই পদার্থ। পদার্থ কাকে বলে? তোমরা 6-7 পড়ে আসছো পদার্থ কাকে বলে। আজকে আমরা সহজ একটা সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই। পদার্থ হলো কণার সমন্বয়ে গঠিত। কণাকে হতে পারে পরমাণু, হতে পারে অণু, অর্থাৎ অণু ও পরমাণু সমন্বয়ে পদার্থ গঠিত। আবার একের অধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। একের অধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। অর্থাৎ তোমার অণু হতে হলে পরমাণু অবশ্যই লাগবে, অর্থাৎ পরমাণু ছাড়া অণু গঠন সম্ভব নয়। কথাটা মনে রেখো। তাহলে কি দাঁড়ালো? অসংখ্য কণার সমন্বয়ে পদার্থ গঠিত। কণাকে হতে পারে পরমাণু, হতে পারে অণু, আর একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা একটা জিনিস বললেই তোমরা পারবে, আর এটা হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাকে অণু বলে। তোমরা বুঝতে পেরেছো? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে পরমাণু বলে এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে অণু বলে। তাহলে আমরা পদার্থ বুঝেছি, পরমাণু বুঝেছি, অণু বুঝেছি। এখন দেখো পরমাণুর গঠন। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে পরমাণুর অনেক সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না। পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে কি কি হয় সেটা আমরা একটু দেখতে চাই। বিজ্ঞানী বলছেন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস নামে পরিচিত। অর্থাৎ পরমাণুর দুইটি পার্ট থাকে, একটি হলো কেন্দ্র আর একটি হলো কেন্দ্রর বাহিরের অঞ্চল। তাহলে এটা হলো কেন্দ্র। কেন্দ্র যেটা যেটা তোমার নিউক্লিয়াস নামে পরিচিত, নিউক্লিয়াস। অর্থাৎ একটি পরমাণু দুটি পার্ট থাকে, একটি পার্ট হলো কেন্দ্র যার নাম নিউক্লিয়াস, আরেকটি হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেখানে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। অর্থাৎ বহির্ভূত যে অঞ্চলটা সেখানে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, এর নাম কক্ষপথ। তাহলে তোমরা বলো একটি পরমাণুর কয়টি অংশ থাকে? দুটি। একটির নাম হলো কেন্দ্র যাকে তুমি বলো নিউক্লিয়াস, আরেকটি হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল যাকে তুমি বলো কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে কে থাকে? ইলেকট্রন।
এই ইলেকট্রন গুলো হলো তোমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এখন এই নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? এই কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হলো চার্জহীন। তাই সামগ্রিক নিউক্লিয়াসের চার্জ হলো প্লাস। যেহেতু প্রোটন আর নিউট্রন এখানে থাকে, প্রোটন হলো প্লাস, নিউট্রন হলো চার্জ নাই, সেহেতু এই নিউক্লিয়াসের চার্জটা হলো প্রোটনের চার্জ, তাই নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন কথা হলো, একটি নিউক্লিয়াসের ভিতরে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন এই কক্ষপথ দিয়ে আবর্তন করে। ফর এক্সাম্পল সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের ভিতরে প্রোটন থাকে তোমার 11টি, আর 11টি চার্জ হলো +11। ঠিক সেম ইলেকট্রন থাকে, ইলেকট্রনের চার্জ হলো -11। যদি একত্রিত করা হয় তাহলে কাটাকাটি গিয়ে টোটাল রেজাল্ট 0। এই জন্য সোডিয়াম বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। খালি সোডিয়াম নয়, যে কোনো মৌল বা পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। কেন? একটি পরমাণুতে যতটি ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে ঠিক ততটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। ফলে সামগ্রিকভাবে পরমাণুটি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয়। অনেকবার তোমাদের এমসিকিউতে আসছে, সিকিউতে আসছে, খ নাম্বার কোশ্চেনে আসছে পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয় কেন? উত্তর কি হবে? পরমাণু নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকবে ঠিক ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে। এই জন্য সামগ্রিকভাবে পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয়। এখন আমরা একটু খেয়াল করে দেখো, এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু থাকে প্রোটন আর নিউট্রন। দেখো পরমাণু সব জায়গায় কিন্তু ফাঁকা, এগুলো সব ফাঁকা, শুধুমাত্র নিউক্লিয়াসটা ভরাট। কি দ্বারা? প্রোটন আর নিউট্রন দ্বারা। তাহলে পরমাণুর ভর বলতে এই প্রোটন ও নিউট্রনের ভরকেই বোঝায়। পরমাণুর ভর বলতে এই প্রোটন ও নিউট্রনের ভরকেই বোঝায়। তাহলে পরমাণুর ভর ইকুয়াল টু প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর ইকুয়াল টু পরমাণুর ভর। এখন আমরা একটা থিওরি থেকে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দেখতে চাই। খেয়াল করে দেখো, আমরা জানি একটি পরমাণু ভর যেটা সার্বিকভাবে ভর সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা একটা সূত্র, সমীকরণ মনে রাখবে, কাজে লাগবে। এটা একটা তোমাদের টেক্সট বইয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, সেখান থেকে আমরা কাজে লাগাতে পারবো। কি সেটা? ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কারণ পরমাণু ভর বলতে এই প্রোটন আর নিউট্রনের ভরকে বোঝায়। ইকুয়াল টু ভর সংখ্যা। কাকে বলে ভর সংখ্যা? প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে, সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি অক্সিজেনের ভর সংখ্যা 16 হয় তাহলে আমরা 16 বলতে কি বুঝি? অক্সিজেনের মধ্যে যতটি প্রোটন আছে এবং যতটি নিউট্রন আছে তার যোগফলকে বলবো আমরা 16, ভর সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কোন মৌলে উপস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আমি আবারও বলছি, কোন মৌলে উপস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন অক্সিজেনের প্রোটন সংখ্যা আছে 8, তাই অক্সিজেনের তোমার পারমাণবিক সংখ্যা হলো 8। প্রোটন সংখ্যা কত? 8। প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8, তথা পারমাণবিক সংখ্যা কত? 8। আর এখানে উপরের যেটা আছে এটাকে বলা হয় ভর সংখ্যা, আর এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। খেয়াল করে দেখো সবাই, এটাকে বলা ভর সংখ্যা, এটাকে বলা প্রোটন সংখ্যা। এখন আমাকে নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। তোমার দেওয়া আছে একটি মৌলের ভর সংখ্যা হলো 16, এই যে ভর সংখ্যা 16, এবং তোমার প্রোটন সংখ্যা হলো 8, বলতেছে নিউট্রন সংখ্যা কত। তাহলে যদি 8 কে এদিকে আনো, বিয়োগ হবে, তাহলে নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 16 - 8 ইকুয়াল টু নিউট্রন সংখ্যা কত হলো বলো? 8। অর্থাৎ এই সমীকরণে আমরা বসালাম, বসাই আমি এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারলাম।
শুধু এটা না, এরকম যে কোনো একটি মৌল দেওয়া থাকবে, সেখান থেকে তুমি নিউট্রন সংখ্যা বের করতে পারবে, প্রোটন সংখ্যা বের করতে পারবে, ভর সংখ্যা বের করতে পারবে এই সমীকরণ ব্যবহার করে। এটা প্রায়শই তোমাদের সিকিউতে আসে, এমসিকিউতে আসে। তবে তোমাদের একটা সহজ টেকনিক, শর্টকাট টেকনিক বের করে দিই। অবজেক্টিভ এমসিকিউতে আসলে তো আর এইভাবে সমীকরণ করে করে তুমি সুন্দর করে বের করতে পারবে না, কারণ অনেক সময় কনজিউম হয়ে যাবে। খুব ইজিলি বের করতে হবে। তাহলে দেখো, ভর সংখ্যা থাকে উপরে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকে নিচে, এই দুইটা বিয়োগ করলেই তাকে বলা হয় নিউট্রন সংখ্যা। তাহলে 16 থেকে 8 বিয়োগ দিলে 8। এটা সংক্ষেপে তুমি এমসিকিউর জন্য বের করবে। এখন যেহেতু এটা একটা আধান নিরপেক্ষ মৌল অক্সিজেন, দেখো তোমরা সবাই এখানে কিন্তু অক্সিজেনের উপরে কোনো প্লাস মাইনাস চার্জ দেওয়া নাই, অর্থাৎ একটা আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ মৌলের বেলায় প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যা তত। একটু আগেই বলেছি, পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা তত। ঠিক ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা 8, যেহেতু প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8, যেহেতু এটা একটা আধান নিরপেক্ষ মৌল। আর নিউট্রন সংখ্যা একটু আগে তোমরা ডিটারমিন করেছো 8। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা কত? 8। প্রোটন সংখ্যা কত? 8। ইলেকট্রন সংখ্যা কত? 8। নিউট্রন সংখ্যা 16 থেকে 8 বিয়োগ দাও 8। কিন্তু যদি আধানগ্রস্ত হয়, এটা পজিটিভ চার্জযুক্ত হয় অথবা নেগেটিভ চার্জযুক্ত হয়, যেমন এক্সাম্পল অক্সিজেন 2 দেখো এটা একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়েছে, তাহলে এই প্রোটন যতটা ততটাই থাকবে, নিউট্রন যতটা ততটাই থাকবে, শুধু খালি চেঞ্জ হবে ইলেকট্রনের বেলায়। মনে রাখবা, শুধু চেঞ্জ হবে ইলেকট্রনের বেলায়। এই অক্সিজেন 2 মানে দুইটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করেছে, মাইনাস মানে গ্রহণ করেছে দুইটি ইলেকট্রন। তাহলে পূর্বে ইলেকট্রন ছিল কয়টি বলো? 8টি। গ্রহণ করছে কয়টা? 2টা। সমান সমান 10টি ইলেকট্রন আছে এখানে এই আধানগ্রস্ত বেলায়। তাহলে কি দাঁড়ালো বলতো? সবই সেম হবে, ইলেকট্রন শুধু ডিফারেন্ট হবে। মাইনাস থাকলে ইলেকট্রন গ্রহণ করেছে বুঝবে, প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করেছে বুঝবে। এক্সাম্পল সিরিয়াম প্লাস, এটা 23, এটা হলো আমি জানি 11। ভর সংখ্যা, এটা হলো পারমাণবিক সংখ্যা। তাহলে বলো তুমি এখানে প্রোটন সংখ্যা কত আছে? 11। ইলেকট্রনটা ডিফারেন্ট হবে বলেছি। নিউট্রন কত আছে? এটা বিয়োগ করো 23 থেকে 11 ইকুয়াল টু 12। আর এখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু 11টা। কখন? যখন তোমার এই চার্জ না থাকতো, তখন এখানে লিখতাম আমি 11টা। কিন্তু এখন একটা ইলেকট্রন চলে গিয়েছে, এখানে দেখো প্লাস, একটা ইলেকট্রন চলে গিয়েছে, সেই 11 থেকে একটা বিয়োগ দিবে, সমান সমান 10। প্লাস মানে ইলেকট্রন চলে গিয়েছে, যদি একটা প্লাস থাকে তাহলে একটা চলে গিয়েছে, 2টা থাকলে 2টা চলে গিয়েছে, 3 প্লাস থাকলে 3টা চলে গিয়েছে, একটা মাইনাস থাকলে একটা গ্রহণ করেছে, 2টা মাইনাস থাকলে 2টা গ্রহণ করেছে, 3টা মাইনাস থাকলে 3টা গ্রহণ করেছে। এভাবে আধানগ্রস্ত থাকলে তুমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবে। অথবা নিরপেক্ষ মৌল যদি থাকে তাহলে খুব ইজি, এখানে কোনো যোগ বিয়োগের বিষয় নেই। আর অন্য ক্ষেত্রেও খুব ইজি, একদম পানির মতো সহজ, শুধু খালি ডিফারেন্ট হবে ইলেকট্রনের বেলায়। প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে, কারণ মাইনাস হলে ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য প্লাস করবে, আর প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাই মাইনাস করবে। আশা করি এইভাবে তোমরা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিভাবে ডিটারমিন করা যায় সেটা বুঝতে পেরেছ। এগুলো তোমাদের ইন্টারনাল পরীক্ষা অথবা বৃত্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই আসবে। এগুলো 9ম শ্রেণীতে আছে, 10ম শ্রেণীতে আছে, কলেজে আছে। একই জিনিস, সেম ফেনোমেনা, তুমি পড়লেই তোমার সারা জীবন আমৃত্যু পর্যন্ত মনে থাকবে। তাহলে দেখো নেক্সট টপিক, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ এটা একটা ইংরেজি ওয়ার্ড, দুইটা শব্দ নিয়ে এটা গঠিত, আইসো এন্ড টোপ। আইসো শব্দের অর্থ হলো একই, আর টপ শব্দের অর্থ হলো অবস্থান, অর্থাৎ একই অবস্থান। কোথায়? তোমাদের বাসা বাড়িতে? নো। শিক্ষা প্রতিষ্ঠানে? না। পর্যায় সারণীতে। এই পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে, এই মৌলগুলোকে নিয়ে একটি সারণী তৈরি করা হয়েছে, এর নাম হলো পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে অবস্থান। 118টা মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই 118টা গড় তৈরি করা হয়েছে তোমার পর্যায় সারণীতে। প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা গড় বরাদ্দ
করা হয়েছে, জায়গা বরাদ্দ করা হয়েছে। তুমি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে মৌলকে স্থানান্তর করতে পারবে না, সেটা বিজ্ঞানী কর্তৃক সিলেক্ট করে দেওয়া হয়েছে। যেমন পর্যায় সারণীতে 1 নাম্বার পজিশনে যে মৌলটার নাম হলো হাইড্রোজেন, এর পারমাণবিক সংখ্যা হলো 1। তুমি ইচ্ছা করে একে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবে না। সেই কথাটাই বলতেছে একই অবস্থান, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলটির একই অবস্থান যার থাকবে তাদের আইসোটোপ হবে। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, 3টে আইসোটোপ 1 1 1 1 2 3। মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমি আগেই বলেছি তোমাদের এক্সাম্পল আগে মুখস্থ করবে। এক্সাম্পল মুখস্থ করলে এমনি সংজ্ঞা হয়ে যাবে, সংজ্ঞা মুখস্থ করে মাথায় থাকবে না। এই যে উদাহরণ দেখো, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, তোমরা জানো নিচের গুলো হলো পারমাণবিক সংখ্যা 1 1 1, উপরের গুলো হলো ভর সংখ্যা, এটাতে 1, এটাতে 2, এটাতে 3। এই 3টির মধ্যে তুমি লক্ষ্য করো, দেখো 3টা আইসোটোপ লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সেম 1, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আমি আবারও বলছি, দেখো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলবা আইসোটোপ। এই হাইড্রোজেনের 3টা আইসোটোপের 3টা ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, তোমাদের টেক্সট বইয়ে আছে, অবজেক্টিভ এগুলোই আসবে। এখানে 4 5টা 6 7টা অবজেক্টিভ এখানে আছে। এর নাম ট্রিটিয়াম, এর নাম ডিউটেরিয়াম, এর নাম ট্রিটিয়াম। বলতে পারো স্যার এর নাম ডিউটেরিয়াম কেন? ডাই মানে 2, ইংরেজিতে 2 ভর সংখ্যা আছে তাই ডিউটেরিয়াম। ইট ইজ কল্ড ট্রিটিয়াম। ট্রাই মানে 3 ভর আছে এখানে তাই ট্রিটিয়াম। তাহলে আসে তোমাদের অবজেক্টিভে ট্রিটিয়ামে ভর কত? 3, ডিউটেরিয়ামে ভর কত? 2, ট্রুটিয়ামে ভর কত? 1। তাহলে 3টা অবজেক্টিভ এখানে আছে, আসবে সংকেত কি? প্রোটিয়ামের এটা, ডিউটেরিয়ামের এটা, ট্রিটিয়ামের এটা, 3টা অবজেক্টিভ এখানে 6টা হয়ে গেল এখানে। এখন তোমরা জানো একটু আগে আমরা শিখিয়েছি উপর থেকে নিচেরটা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা হয়, এটা 0, এটা 1, এটা 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার প্রায়শই এমসিকিউতে আসছে প্রোটিয়ামে কয়টি নিউট্রন থাকে? একটিও না, 0টি। ডিউটেরিয়ামে কয়টি? 1টি। ট্রিটিয়ামে কয়টি? 2টি। তাহলে আগে 6টি অবজেক্টিভ পেয়েছো, এখন পাইলে আরো 3টি, 9টি অবজেক্টিভ এখানেই আছে। অর্থাৎ তুমি যখন থিওরি পড়বে তখন তুমি এমসিকিউ পড়বে, দেখবে নিমিষে সব শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। যদি বুঝে পড়ো কোনোদিন ভুলবে না, আর যদি না বুঝে পড়ো এখন পড়বে একটু পরে বলবে, সে পড়ে কোনো লাভ হবে না। তাহলে আইসোটোপ পড়ে আমার কি লাভ? লাভ না থাকলে তো আমরা আইসোটোপ পড়বো না। তোমাদের বইয়ে আইসোটোপের ব্যবহার আছে 4টি। ফার্স্ট ওয়ান, চিকিৎসা ক্ষেত্রে। মনে করো একজন লোকের ক্যান্সার আক্রান্ত হয়েছে, কোন বডির কোন পার্ট ক্যান্সার আক্রান্ত হয়েছে এটা আমরা জানি না, রক্তনালীর ভিতর দিয়ে আমরা এই আইসোটোপ প্রয়োগ করব, পাঠাবো, সে খুঁজে দেখবে বডির কোনখানে তোমার ক্যান্সার আক্রান্ত হয়েছে, এটা নির্ণয় করবে, ডিটারমিন করবে। তাহলে চিকিৎসা বিজ্ঞানে আইসোটোপের কিন্তু প্রয়োগ আছে। শুধু প্রয়োগ কি, তোমার কোথায় ক্যান্সার হয়েছে সেটা নিরাময় কিভাবে করা হবে সেটাও তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে আমরা ব্যবহার করে আমরা নিরাময় করতে পারি। তাহলে দেখো আমরা রোগ নির্ণয় এবং রোগটা কিভাবে নিরাময় করা যায় চিকিৎসা বিজ্ঞানে আমরা এই আইসোটোপ ব্যবহার করে থাকি। নাম্বার 2, ফসল উৎপাদনে। যদি ফসল উৎপাদন না হয় তাহলে তো দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, পোকামাকড়ে খেয়ে ফেললো, তুমি সার বেশি প্রয়োগ করে ফেলেছো, তোমার ফসল ভালো হয়নি। আইসোটোপ প্রয়োগ করে আমরা একটি জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কোন পোকামাকড় গুলো ফসলের জন্য ভালো, কোন পোকামাকড় গুলো ফসলের জন্য খারাপ, তাদেরকে আমরা আইসোলেশন করতে পারি। অর্থাৎ এমন আমরা বিষ প্রয়োগ করব, এমন পরিমাণে আমরা সার প্রয়োগ করব যেটা ফসলের জন্য ভালো, যাতে খারাপ পোকামাকড় মরবে, ফসলের ক্ষতি করবে না, ভালো পোকামাকড় গুলো থেকে যাবে। তাহলে এভাবে ফসল উৎপাদনে আমরা আইসোটোপ এর ব্যবহার করতে পারি। 3 নম্বর পয়েন্ট, পৃথিবীর বয়স নির্ধারণ। এটা একটা কনফিউজিং বিষয়, তোমরা মনে হচ্ছে যে পৃথিবী কবে আবিষ্কার হয়েছে, কবে জন্ম হয়েছে, এটা বুঝবো কিভাবে আমরা?
এই আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা এই পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি। লাস্ট নাম্বার হলো ফল ফ্রুট যেগুলো আছে, দেখবে একটা আপেল বাহির থেকে খুব সুন্দর দেখা যায়, কাটলে পচে গেছে, ব্যাকটেরিয়ায় সেকে পচিয়ে ফেলছে, বিভিন্ন ধরনের অণুজীব যেগুলো আছে সেগুলোকে এগুলোকে খেয়ে ফেলছে। অর্থাৎ আমরা যদি ফলের ভিতর দিয়ে আমরা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করতে পারি, তাহলে আমরা এই যে সকল ফল ফ্রুটস আছে সেগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা 4টা ব্যবহার আছে তেজস্ক্রিয় আইসোটোপের। তাহলে তোমরা বুঝতেই পেরেছো তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং এর ব্যবহার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসবে। আমি আবারও বলতেছি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন, তাদেরকে বলবা আইসোটোপ। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম, এবং এগুলো হলো ডিফারেন্ট ডিফারেন্ট নিউট্রন সংখ্যা। তেজস্ক্রিয় আইসোটোপের 4টি ব্যবহার রয়েছে চিকিৎসা বিজ্ঞানে, ফসল উৎপাদনে, পৃথিবীর বয়স নির্ধারণ করার জন্য, এবং লাস্ট ওয়ান ফল ফ্রুটস যেগুলো সেগুলোকে সংরক্ষণ, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন অণুজীব থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকো। আশা করি তোমরা তেজস্ক্রিয় আইসোটোপ এর প্রয়োগ বুঝতে পেরেছ। এখন পরবর্তী টপিক হলো আমাদের পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, এবং এই ইলেকট্রন বিন্যাস দেখে তুমি কিভাবে এদের ধর্ম ডিটারমিন করতে পারবা। দেখো, একটু আগে তোমরা কক্ষপথ সম্পর্কে ধারণা পেয়েছো। এটা হলো নিউক্লিয়াস, এটা একটা প্রথম কক্ষপথ, এটা একটা দ্বিতীয় কক্ষপথ, এটা একটা তৃতীয় কক্ষপথ, এটা একটা চতুর্থ কক্ষপথ, এরকম করে কক্ষপথ আছে। তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার কয়টি কক্ষপথ আছে? অসীম পর্যন্ত কক্ষপথ আছে, লক্ষ লক্ষ কক্ষপথ আছে, যার কোনো সীমা নেই। এখন আমার কথা হলো, কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে এটা আমি বুঝবো কিভাবে? বিজ্ঞানীরা একটি সূত্র দিয়ে দিয়েছেন, 2n²। অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে তোমার কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তা তুমি নির্ণয় করতে পারবা। এখন কিন্তু এটা নিউক্লিয়াস, এই কক্ষপথ ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, আমি ইলেকট্রন এখনো দেই নেই। এই সূত্র প্রয়োগ করবো আর দিব, দেখবো পানির মতো সহজ হয়ে যাবে। এখন এই n হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 1 2 3 ডট 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 এক্সেট্রা। যদি n ইকুয়াল টু 1 হয় তবে 2 ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু 2টি। অর্থাৎ প্রথম কক্ষপথে তোমার 2টি ইলেকট্রন থাকবে, এই যে বলে দিয়েছে দেখো, এটা হলো প্রথম কক্ষপথ, n ইকুয়াল টু 1। 2, যদি n ইকুয়াল টু 2 হয় তবে 2 ইন্টু 2 স্কোয়ার 8টি। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, 2 4 6 8। দেখো কত সহজ, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। এখন প্রথম কক্ষপথে তুমি যে 2টি ইলেকট্রন দিলে এরকম দাঁড়িয়েছে, দেখো এটা নিউক্লিয়াস, আর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়েছো। এই 2টা ইলেকট্রন আছে, আমরা জানি হিলিয়াম, এটা হলো হিলিয়ামের ইলেকট্রন কনফিগারেশন ডায়াগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত ইজি, একটা পড়লে সব হয়ে যাচ্ছে। এটা হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমার আসবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, ডায়াগ্রামের মাধ্যমে দেখাও, ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম। এরপরে তুমি দেখো 2টা কক্ষপথে ইলেকট্রন দিয়েছো, এটা প্লাস, এখানে 2টা ইলেকট্রন দিয়েছো, পরেরটাতে 8টি দিয়েছো, 8 6 8, তাহলে এটা 8টা, আর এই 2টা হলো 10টি। এই 10টা কার ইলেকট্রন বিন্যাস? নিয়ন। এই নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা এঁকে ফেললাম, হয়ে গেল। 2টা ইলেকট্রন কনফিগারেশন দেখো এখানে হয়ে গেছে। এখন এভাবে বুঝবে n এর মান 3 ধরো, 3, তাহলে এখানে 2 ইন্টু 3 স্কোয়ার সমান 18টি। অর্থাৎ তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। এইভাবে 4 বসাবা, 4 বসালে পরেরটাতে 32টি ইলেকট্রন থাকবে। তোমাদের 18 পর্যন্তই আছে, চাইলে তোমরা 32 পর্যন্ত করতে পারো। এখন দেখো 1 থেকে 18 পর্যন্ত তোমাদের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে ডায়াগ্রামের মাধ্যমে, অথবা এমনি নরমাল নিয়মে ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে, এটা একটু দেখাতে চাই। দেখো প্রথমে যে মৌলটি নাম, সেটা তার নাম হলো হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, অর্থাৎ এখানে 1টি ইলেকট্রন থাকে। যদি এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাও তাহলে এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, নাম্বার 1। নাম্বার 2, এটা হলো হিলিয়াম, এটা 2, এখানে 2টা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে 2টা থাকতে পারে, তাহলে এখানে এটা নিউক্লিয়াস, এখানে 2টি ইলেকট্রন থাকবে, এটা হলো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। 3, আমরা পরে জানি লিথিয়ামের 3,
2 আর 1, কারণ প্রথম কক্ষপথে তোমার জানো নিয়ম হলো প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, তারপরে 8টি থাকবে, পরে 18টি থাকবে, এরকম নিয়ম। তাহলে প্রথম কক্ষপথে আমার ইলেকট্রন আছে 2টি, আছে কিন্তু মোট ইলেকট্রন 3টি, 2টি দিয়ে দিয়েছে আর রয়েছে একটি। তাহলে আমার প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে তোমার 2টি, পরের কক্ষপথে ইলেকট্রন থাকবে তোমার একটি। এই মোট ইলেকট্রন কয়টা? 1 2 3। এটা হলো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এখানে যদি আরো একটি ইলেকট্রন অ্যাড করো তাহলে 2 3 4 হলো, 4 হলো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, ম্যাজিকের মতো হয়ে যাবে। এরপরে যদি তুমি আরেকটি ইলেকট্রন অ্যাড করো এখানে 3 2 5 বোরনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তুমি যদি আরো একটি ইলেকট্রন অ্যাড করো তাহলে কয়টি হলো? 1 2 3 4 5 6 কার্বন ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, কার্বন। এভাবে আরো একটি ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এভাবে আরেকটি ফিল আপ করবে, করতে 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 8টি দিবে। 8টির বেশি দিতে পারবো না, কারণ দ্বিতীয় কক্ষপথে 8টি থাকবে। একটি করে ইলেকট্রন অ্যাড করবে আর নতুন নতুন মৌলের ইলেকট্রন কনফিগারেশন ডায়াগ্রামের মাধ্যমে দাঁড়িয়ে যাবে। দেখো কত ইজি বিষয়। এখন এটা তাহলে লেটেস্ট কার ইলেকট্রন বিন্যাস অর্জন হলো? 1 2 3 4 5 6 7 8, এটা হয়ে গেছে অক্সিজেন। আমি জানি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো কত? 8, মানে পারমাণবিক সংখ্যা 8। তাহলে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় তোমরা বুঝে গিয়েছো। তোমাদের 1 থেকে 18 পর্যন্ত দেওয়া আছে, তোমরা পারবে আশা করি। এখন দেখো এই ইলেকট্রন বিন্যাসগুলো দেখে তুমি কিভাবে মৌল সম্পর্কে ধারণা পাবে। আমরা জানি মৌল সাধারণত ধাতু আর অধাতু এই দুই ভাগে বিভক্ত। মূলত এই ধাতুদের সর্ববহিঃস্থ স্তরে 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে সর্ববহিঃস্থ স্তরে। এটা হলো সর্ববহিঃস্থ স্তর, সর্ববহিঃস্থ স্তরে 1টি 2টি এবং 3টি ইলেকট্রন থাকে। আর অধাতু যারা, তাদের সর্ববহিঃস্থ স্তরে 5টি 6টি এবং 7টি ইলেকট্রন থাকে। 5টি 6টি এবং 7টি ইলেকট্রন থাকে। তাহলে তুমি ইলেকট্রন কনফিগারেশন দেখে বুঝবা ধাতুকে অধাতুকে। যেমন ধরো সোডিয়াম 2 8 1, অথবা এইভাবে আঁকতে পারো এটা প্লাস নিউক্লিয়াস, এটা 2টা ইলেকট্রন। আর এখানে কয়টি ইলেকট্রন বলো? 1 2 4 6 8, আর লাস্ট কক্ষপথে একটি আছে ইলেকট্রন, এই একটি ইলেকট্রন। এখন এই ইলেকট্রন গুলো তো এমনি ঘোরাঘুরি করবে না এদিক দিয়ে কক্ষপথ দিয়ে। আকর্ষণ না থাকলে কি ঘোরাঘুরি করবে বলো? তোমরা করবে না। তুমি কি কারো পিছনে এমনি এমনি ঘুরবে? আমি কি কারো পিছনে এমনি এমনি ঘুরবো? আকর্ষণ থাকতে হবে কিন্তু। ঠিক এই ইলেকট্রন গুলো তার এমনি কক্ষপথ দিয়ে ঘুরতেছে না। এই প্লাসের প্রতি এই ইলেকট্রন তো মাইনাস, তুমি জানো এই প্লাসের প্রতি মাইনাসের কিন্তু একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণ বলে টাইনা রাখছে। এখন আকর্ষণ তো সবার প্রতি আর সমান থাকে না, কেউর প্রতি তোমার সমান থাকে, একটু কম থাকে, কেউর প্রতি একটু বেশি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখো এই প্লাসের খুব নিকটে, নিউক্লিয়াসের খুব নিকটে এই শেলের ইলেকট্রন, এই কক্ষপথের ইলেকট্রন, তাই এই প্লাসটা এই দুইটাকে খুব গভীরভাবে আকর্ষণ করে। এরপরে এই 8টাকে একটু কম কম আকর্ষণ করে, আর সবচেয়ে কম আকর্ষণ করে সর্ববহিঃস্থ কক্ষপথের এই ইলেকট্রন। এই জন্য এই ইলেকট্রনটা অভিমান করে চলে যায়, যে আমাকে যেহেতু এত বেশি আকর্ষণ করে না, তাহলে আমি চলে যাব। তাই এই সোডিয়ামটা করে কি, এই 2 8 1 এই একটা লাস্ট ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি হয় Na+, 2 আর 8টা ইলেকট্রন থাকে। আমি আগেই বলেছি যতটা ইলেকট্রন ছাড়বে ততটা প্লাস হবে। একটি ইলেকট্রন ছাড়ছে তাই একটা প্লাস, দুইটা ছাড়লে দুইটা প্লাস হতো, তিনটা ছাড়লে তিনটা প্লাস হতো। তাই একটা ছেড়ে দিয়েছে, 2 আর 8 রয়েছে। আর এই ইলেকট্রন এমনি ছাড়বে না, আমি আগেও বলেছি এমনিতে ইলেকট্রন ছাড়বে না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কারণটা হলো স্থিতিশীলতা অর্জনের জন্য। এই যে দেখো অষ্টক পূর্ণ করে ফেলেছে, 8 একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হয়ে গেছে, এটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তাই ধাতুরা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রনকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন হয়। এই ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। তোমাদের টেক্সট বইয়ে আছে ক্যাটায়ন কাকে বলে। তোমরা বলবে ধাতুরা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে ধনাত্মক আয়ন হয়, এই ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। ক্যাটায়ন কাকে বলে? ধাতুরা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে ধনাত্মক আয়ন হয়, সেই ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। তাহলে ধাতুরা যেহেতু ইলেকট্রন ছাড়ে, নিশ্চয়ই অধাতুর ইলেকট্রন গ্রহণ করবে। দেখো Cl 2 8 7,
দেখো, আর একটা ইলেকট্রন পেলেই কিন্তু অষ্টক হয়ে যায়, 7 জায়গায় 1, তাই সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cl মাইনাস হবে, 2 8 আর 8, দেখো এখানে অষ্টক পূরণ করেছে, এই যে অষ্টক পূরণ করেছে এর মতো, তাহলে স্থিতিশীলতা অর্জন করে ফেলেছে। এই জন্য এই Cl ইলেকট্রন গ্রহণ করেছে, একমাত্র স্থিতিশীলতা অর্জনের জন্য এই Cl ইলেকট্রন গ্রহণ করেছে। গ্রহণ করার ফলে কি হয়েছে বলো, ঋণাত্মক আয়ন হয়েছে। এই ঋণাত্মক আয়নকে বলবে এন আয়ন। অর্থাৎ অধাতুর ইলেকট্রন গ্রহণ করার পর যে ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় একে বলা হয় অ্যানায়ন। তাহলে তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন কাকে বলে এটা বুঝেছ। ধাতুর ইলেকট্রন ত্যাগ করার পরে যে ধনাত্মক আয়ন হয় তাকে বলা হয় ক্যাটায়ন, এবং অধাতুরা ইলেকট্রন গ্রহণ করার পর যে ঋণাত্মক আয়ন হয় তাকে বলা হয় অ্যানায়ন। সর্বশেষ এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হবে। কেন? তোমরা তো জানোই প্লাস তো মাইনাসকেই আকর্ষণ করবে, এটা স্বাভাবিক কথা। তাই এই Na প্লাস আর এই Cl মাইনাস এই পরস্পরের সাথে যুক্ত হয়ে NaCl একটা যৌগ তৈরি করে। তোমরা এই যৌগ সম্পর্কে সবাই অবগত আছো, সবাই ছোটবেলা থেকে খেয়েছো, এটা লবণ, খাদ্য লবণ, যেটা বাসা বাড়িতে আমরা লবণ খাই, নাম সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এটা একটা যৌগ। তাহলে এইভাবে দেখো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করলো, অধাতুর ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে এসে ঋণাত্মক আয়ন হয়ে স্থিতিশীলতা অর্জন করলো, এরপরে ধনাত্মক আয়ন এবং এই ঋণাত্মক আয়ন যুক্ত হয়ে যৌগ গঠন করলো। ধাতুরা কেন ইলেকট্রন ত্যাগ করবে? কারণ এদের সর্ববৈশিষ্ট্যের 1টি 2টি এবং 3টি ইলেকট্রন থাকে, এরা নিউক্লিয়াসের সাথে হালকাভাবে যুক্ত থাকে, এই জন্য ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে যে আয়ন হয় ধনাত্মক আয়ন, একে বলা হয় কেট আয়ন। অধাতুদের সর্ববহিষ্ঠ স্তরে 5টি 6টি 7টি ইলেকট্রন থাকে, এরা নিউক্লিয়াসের সাথে গভীরভাবে আবদ্ধ থাকে, ফলে সহজে ছাড়ে না, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়, এই ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। সবশেষ এই ক্যাটায়ন আর অ্যানায়ন একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করে। আশা করি তোমরা এই পরমাণু গঠনের যে কন্টেন্ট আজকে ছিল সবগুলো কন্টেন্ট আমরা আলোচনা করেছি তোমাদের এই বইয়ে। আমরা যখন এর সিকিউ এবং এমসিকিউ, জ্ঞানমূলক এবং অনুধাবন আমরা আলোচনা করব ইন ডিটেলস, তখন এই চ্যাপ্টার তোমাদের আরো ইজি হয়ে যাবে। আশা করি তোমরা আজকে এই লেকচারে বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে সিকিউ এবং এমসিকিউ এই অধ্যায় নিয়ে এবং অন্য কোনো পর্ব নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।